আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, ঊনকোটি জেলার সবকটি তহসিল কাছারিতে আজ থেকে ই অফিস ব্যবস্থাপনা চালু হয়েছে। ফের ট্রেন লাইনে ভূমিধস, লামডিং বদরপুর রুটে ট্রেন চালানো বন্ধ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যে কোনো দেশেরই নিজের স্বার্থে গুরুত্বপূর্ণ খনিজ, প্রযুক্তি এবং সরবরাহ শৃঙ্খলকে অস্ত্র হিসেবে ব্যবহার করা উচিত নয়। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতায় ঐকতান যুব সংস্থা অপরাজিত চ্যাম্পিয়ন এবং বীরেন্দ্র ক্লাব রানার্স হয়েছে। এবারে আসছে বিস্তারিত সংবাদে। ঊনকোটি জেলার সবকটি তহসিল কাছারিতে আজ থেকে ই অফিস ব্যবস্থাপনা চালু হয়েছে। রাজস্ব সচিব ব্রিজেশ পাণ্ডে আজ বিকেলে কৈলাসহরে জেলাশাসক কার্যালয়ে এক অনুষ্ঠানে ঊনকোটি জেলার 12টি তহসিল কাছারির জন্য ই অফিস ব্যবস্থাপনার ভার্চুয়ালভাবে উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক ড তমাল মজুমদার, গ্রামোন্নয়ন দপ্তরের অতিরিক্ত সচিব কুন্তল দাস, অতিরিক্ত জেলাশাসক এল দার্লং সহ মহকুমা শাসক এবং বিডিওগণ। এই উপলক্ষে ঊনকোটি জেলায় ভারত সরকারের স্বচ্ছতা অভিযানের রূপায়ণে অগ্রগতি বিষয়ে পর্যালোচনা বৈঠক আজই অনুষ্ঠিত হয়। পরে এক সাক্ষাৎকারে রাজস্ব সচিব শ্রী পাণ্ডে বলেন, রাজস্ব বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি কার্যালয় তহসিল। এখানে এই অফিস ব্যবস্থাপনা চালু হবার ফলে সরকারি কাজে আরও গতি আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। ফের ট্রেন লাইনে ভূমিধস, ফলে লামডিং বদরপুর রুটে আজ পুনরায় ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এনএফ রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়, লামডিং ডিভিশনের মুপা ডিহাকো রেল স্টেশনের মাঝে পাহাড় লাইনে ধস পড়েছে। এই ভূমিধস সরানো না পর্যন্ত এই লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকবে। যাত্রীদের সুবিধার্থে গুয়াহাটি, লামডিং, বদরপুর, শিলচর ও আগরতলা রেল স্টেশনে হেল্প ডেস্ক চালু করা হয়েছে। লাইনে ভূমিধস পড়ায় আগরতলা থেকে যেসব যাত্রী ট্রেন নিয়ন্ত্রণ করা হয়েছে সেগুলি হল গতকালের কলকাতা আগরতলা এক্সপ্রেস ট্রেন। ট্রেনটিকে গুয়াহাটিতে যাত্রা বিরতি করা হবে। ট্রেনটির যাত্রা গুয়াহাটি থেকে আগরতলা পর্যন্ত বাতিল করা হয়েছে। আজকের নির্ধারিত আগরতলা আনন্দবিহার তেজস রাজধানী এক্সপ্রেস ট্রেনটি আজকের পরিবর্তে আগামীকাল সন্ধ্যে 6টায় রওনা দেবার কথা। ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি উৎসবের আজ পঞ্চম দিন। 1607 খ্রিস্টাব্দে রাজা ত্রিলোচনের হাত ধরে শুরু হওয়া চতুর্দশ দেবতার পূজা আজও চলছে সাড়ম্বরে। সময়ের সঙ্গে সঙ্গে আধুনিকতার ছোঁয়ায় উজ্জ্বল হয়ে উঠেছে জাতি জনজাতির অন্যতম এই উৎসব খার্চি। একটি প্রতিবেদন। ত্রিপুরার খয়েরপুরের ঐতিহ্যবাহী খার্চি পূজা উদযাপিত হচ্ছে ভক্তি, বিশ্বাস ও একতার বার্তা নিয়ে। চতুর্দশ দেবতার আরাধনাকে কেন্দ্র করে আয়োজিত এই উৎসব এখন এক সার্বজনীন মিলন মঞ্চে পরিণত হয়েছে। রাজ্য ও বহিরাজ্যের নানা প্রান্ত থেকে ভক্তরা আসছেন এই মেলায়। সকলের মুখে একটাই ভাবনা, আধ্যাত্মিক শান্তি ও সামাজিক ঐক্যের স্পর্শ। প্রত্যেক বছরই আসে, দেখতেছি প্রায় 15-20 বছর ধরে। মেলাটা তো অনেক চেঞ্জেস হয়েছে গত কয়েক বছরে। এখন দেখতে পাচ্ছি অনেক মডার্নাইজেশন হয়েছে, পরিকাঠামো কিছুটা উন্নত হয়েছে। যেমন আগে তো এই যে মন্দির প্রাঙ্গণটা এতটা উন্নত ছিল না, এখন অনেকটা উন্নত হয়েছে এবং আশেপাশে পরিকাঠামো অনেকটা উন্নত হয়েছে। কৃষ্ণমালা মঞ্চে প্রতিদিন সন্ধ্যায় পরিবেশিত হচ্ছে লোকনৃত্য, ভক্তিগীতি ও উপজাতি সংস্কৃতির নানান দিক। এবছর খার্চি মেলায় এক নতুন মাত্রা যোগ করেছে অপারেশন সিন্দুর থিমে নির্মিত বিশেষ পরিবেশনা, যেখানে তুলে ধরা হচ্ছে নারীর সাহস, সংস্কৃতি ও জাতীয়তাবোধ। খার্চি পূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি এক সামাজিক চেতনার উন্মেষ। চতুর্দশ দেবতা মন্দির প্রাঙ্গণ থেকে রাহুল লোধ, আকাশবাণী সংবাদ, আগরতলা। রাজ্যের বামপন্থী ট্রেড ইউনিয়ন ও সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে আজ আগরতলা শহরে মিছিল হয়। মিছিলটি সিআইটিউ রাজ্য দপ্তর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে প্যারাডাইস চৌমুহনীতে গিয়ে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ বামপন্থী নেতৃবৃন্দ। প্যারাডাইস চৌমুহনীতে আয়োজিত সভায় নেতৃবৃন্দ 4টি শ্রমকোড বাতিল করা, পুরনো পেনশন স্কিম পুনর্বহাল করা, বিদ্যুৎ সংশোধনী বিল বাতিল করা সহ 17 দফা দাবির সপক্ষে বক্তব্য রাখেন। সিআইটিউ রাজ্য সভাপতি মানিক দে বলেন, এই 17 দফা দাবির ভিত্তিতে আগামী 9 জুলাই কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের যৌথ মঞ্চ এবং বিভিন্ন গণসংগঠন দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। আইএনটিইউসি সোনামুড়া জেলা কমিটির উদ্যোগে সোনামুড়া জেলা কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে নেতৃবৃন্দ 9 জুলাই দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা হাবিল মিয়া এবং সেফিও পারভিন প্রমুখ। বিলোনিয়া শহরে বামপন্থীরা সংগঠন সমূহের আয়োজিত সভায় বক্তব্য রাখেন বিধায়ক দীপঙ্কর সেন, প্রাক্তন বিধায়ক সুধন দাস এবং সিটু নেতা বিজয় তিলক। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে কোনো দেশেরই নিজের স্বার্থে গুরুত্বপূর্ণ খনিজ, প্রযুক্তি এবং সরবরাহ শৃঙ্খলকে অস্ত্র হিসেবে ব্যবহার করা উচিত নয়। রিও ডি জেনেইরোতে ব্রিক্স শীর্ষ সম্মেলনের সময় এক অধিবেশনে তিনি বলেন, গুরুত্বপূর্ণ খনিজ এবং প্রযুক্তিতে বৃহত্তর সহযোগিতার পাশাপাশি তাদের সরবরাহ শৃঙ্খলগুলিকে সুরক্ষিত এবং স্থিতিস্থাপক করার উপর মনোযোগ দেওয়া প্রয়োজন। তিনি বলেন, একবিংশ শতাব্দীতে মানুষের অগ্রগতি এবং কল্যাণ মূলত প্রযুক্তির উপর, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার উপর নির্ভরশীল।
এদিকে ব্রিক্স সম্মেলনের দ্বিতীয় দিনে আজ পরিবেশ COP30 এবং বিশ্ব স্বাস্থ্য বিষয়ে রিও ডি জেনেরোতে একটি অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এতে পরিবেশগত পদক্ষেপের প্রতি ভারতের গভীর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবেন। তিনি জনগণের স্বার্থে এবং গ্রহের উন্নয়নের স্বার্থে ভারতের গৃহীত উদ্যোগগুলো বিস্তারিতভাবে বর্ণনা করবেন। তিনি আন্তর্জাতিক সৌর জোট, দুর্যোগ প্রতিরোধী পরিকাঠামোর জন্য জোট, জৈব জ্বালানি জোট, বিগ ক্যাট মিশনের উদ্যোগগুলি তুলে ধরবেন। পরে জলবায়ু অর্থায়নের উপর একটি কাঠামো ঘোষণা করা হবে। নেতারা সামাজিকভাবে নির্ধারিত রোগ নির্মূলের জন্য ব্রিক্স অংশীদারিত্বের সূচনা করবেন। তারপর প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরের জন্য ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়া যাবেন। ব্রাজিলে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ভাটিয়া জানিয়েছেন যে আগামীকাল প্রধানমন্ত্রীর সফরকালে 4টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার সর্বশেষ বৈঠকে এমপ্লয়মেন্ট লিঙ্ক ইনসেন্টিভ বা ALI স্কিমে অনুমোদন দেওয়া হয়েছে। এর লক্ষ্য কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, বাস্তব জগতে প্রকৃত অর্থে দক্ষ হয়ে উঠতে কর্মীদের সহায়তা করা এবং একটি বিস্তৃত সামাজিক সুরক্ষা বলয় তৈরি করা। এ নিয়ে একটি প্রতিবেদন। এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেন্টিভ বা ELI স্কিম কর্মসংস্থান কেন্দ্রিক এই পারিতোষিক প্রকল্পটিতে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে উৎপাদন ক্ষেত্রকে। এর আওতায় প্রথমবারের কর্মীরা 15,000 টাকা পর্যন্ত এক মাসের মজুরি পাবেন। কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর ক্ষেত্রে অবদানের জন্য কর্মদাতারা 2 বছর ধরে বিশেষ ইনসেন্টিভ বা পারিতোষিকের সুবিধা পাবেন। উৎপাদন ক্ষেত্রের কর্মদাতারা এই সুবিধা পাবেন আরও 2 বছর। কর্মসংস্থানে গতি আনায় প্রধানমন্ত্রীর 5টি কৌশলের অঙ্গ হিসেবে 2024-25 বাজেটে এই উদ্যোগের কথা ঘোষণা করা হয়। সামগ্রিকভাবে তখন 4 কোটি 10 লক্ষ তরুণ তরুণীর দক্ষতায়ন সহ বিভিন্ন বিষয় নিশ্চিত করার জন্য 2 লক্ষ কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়েছিল। দুভাগে রূপায়ণ পরিকল্পনায় একদিকে কর্মীরা গুরুত্বের আওতায় থাকবেন, অন্যদিকে উৎপাদন ক্ষেত্রে কর্মসংস্থান বাড়ানোর ব্যাপারেও থাকবে বিশেষ নজর। এই সুবিধার ঘোষিত মেয়াদ চলতি বছরের 1 আগস্ট থেকে 2027-এর 31 জুলাই। সংবাদ কক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা। পৌর এলাকার নাগরিকদের জন্য পরিষেবা বৃদ্ধির বিষয় নিয়ে আজ আগরতলার পুর নিগমে এক বৈঠক অনুষ্ঠিত হয়। মেয়র দীপক মজুমদারের পৌরোহিত্যে অনুষ্ঠিত বৈঠকে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ নিশ্চিত করার বিষয়টি প্রাধান্য পায়। বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, পুর নিগমের কর্পোরেটর এবং জোনাল চেয়ারম্যানগণ এবং পূর্ত ও পানীয় জল স্বাস্থ্যবিধান দপ্তরের আধিকারিকরা। আগরতলায় পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের কার্যালয়ে আজ বাল্যবিবাহ সম্পর্কিত সচেতনতা বিষয়ে বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরার জেলা শাসক ডক্টর বিশাল কুমার, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। বৈঠকে জেলা শাসক বাল্যবিবাহ রোধের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন। প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আজ আগরতলায় চলতি জনগণের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের অঙ্গ হিসেবে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানান কংগ্রেস নেতৃবৃন্দ। সোনামুড়া মহকুমা হাসপাতালে আজ এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে 21 জন স্বেচ্ছায় রক্তদান করেন। আসন্ন আদমশুমারির সময় স্বগণনার জন্য একটি বিশেষ ডেডিকেটেড ওয়েব পোর্টাল উপলব্ধ থাকবে। এটি 2027 সালের আদমশুমারির উভয় পর্যায়ের জন্য উপলব্ধ। সামাজিক মাধ্যমে ভারতের রেজিস্ট্রার জেনারেল এবং আদমশুমারি কমিশনার বলেছেন যে এটি দেশের প্রথম ডিজিটাল আদমশুমারি হবে এবং ইংরেজি, হিন্দি এবং আঞ্চলিক ভাষায় মোবাইল অ্যাপ ব্যবহার করে তথ্য সংগ্রহ করা হবে। এতে আরও বলা হয়েছে যে গণনাকারী এবং তত্ত্বাবধায়করা তথ্য সংগ্রহের জন্য তাদের নিজস্ব মোবাইল ডিভাইস ব্যবহার করবেন। এই আদমশুমারি 2টি পর্যায়ে পরিচালিত হবে। প্রথম পর্যায়ে আবাসন তালিকা এবং আবাসন শুমারি 2026 সালের এপ্রিল থেকে শুরু হবে। দ্বিতীয় পর্যায়ে করা হবে জনসংখ্যা গণনা। খেলার খবর। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতায় ঐকতান যুব সংস্থা অপরাজিত চ্যাম্পিয়ন এবং বীরেন্দ্র ক্লাব রানার্স হয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে আজ নৈশালকে অনুষ্ঠিত খেলায় বীরেন্দ্র ক্লাব ও নবোদয় সংঘের শেষ খেলা গোলশূন্য ড্র হয়। ফলে গোলের হিসেবে বীরেন্দ্র রানার্স হয়। পরে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি ও প্রাইজ মানি তুলে দেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। রানার্স দলকেও ট্রফি ও প্রাইজ মানি দেওয়া হয়। আবহাওয়া। আগামী 24 ঘন্টায় পশ্চিম সিপাহীজলা, গোমতী ও দক্ষিণ জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তাছাড়া রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.9 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার। ঊনকোটি জেলার সবকটি তহসিল কাছারিতে আজ থেকে অফিস ব্যবস্থাপনা চালু হয়েছে। ট্রেন লাইনে ভূমিধসের ফলে লামডিং বদরপুর রুটে ট্রেন চলাচল বন্ধ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কোনো দেশেরই নিজের স্বার্থে গুরুত্বপূর্ণ খনিজ, প্রযুক্তি এবং সরবরাহ শৃঙ্খলকে অস্ত্র হিসেবে ব্যবহার করা উচিত নয়। ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতায় ঐকতান যুব সংস্থা অপরাজিত চ্যাম্পিয়ন এবং বীরেন্দ্র ক্লাব রানার্স হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শোনা যাবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।